তা আমরা কি কি বিষয়গুলো আমরা চিন্তা করছি, মানে কি কি অগ্রাধিকার আমরা ভাবছি, সেগুলো নিয়ে ওনাদের সাথে খোলামেলা মত বিনিময় হয়েছে। ওনারা অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন আমাদেরকে। নারীর ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন। তারপরে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকাটা গুরুত্বপূর্ণ, এই কথা বলেছেন। তারপরে স্থানীয় নির্বাচনের বলেছেন, ইত্যাদি অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন। তো ওনাদের কাছ থেকে শুনেন আপনারা। ওনার নারীর প্রতিনিধিত্বের কথা বলেছেন। তারপরে নির্বাচন কমিশন সঠিকভাবে সরাসরি ভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্সি থাকে এটা। তারপরে তারা ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যেন যেন থাকে। তারপরে যে স্থানীয় সরকার নির্বাচনটা যেন যে জাতীয় নির্বাচনের আগে হয়, এই কথাগুলো বলেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন থাকে, এটা তো বলেছেনই। তো আর কি এনিথিং, প্রবাসীদের ভোটার কথা এবং এই যে এনআইডির কথা, এগুলো অনেকগুলো কথা, অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ তারা করেছেন। এবং একটা জিনিস অত্যন্ত আমরা আনন্দিত হয়েছি, আমরা এই যে সন্তোষ প্রকাশ করছি, আমরা যে বিষয়গুলো ভাবছি, যে এই কথাগুলো চিন্তা করছিলাম, ওনারা সেগুলোর উপর জোর দিয়েছেন। এবং তো আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি। এবং ওনারা অনেকেই আমাদেরকে ব্যাপকভাবে প্রশংসা করেছেন। আমরা এবং রিপোর্টটা পাবলিশ করারও সুপারিশ করেছেন। তো এই অনেক কথা হয়েছে। আপনারা আরো নিজেরা আপনারা কথা শুনবেন। তো আরো নির্বাচন লোকাল গভর্নমেন্ট কি নন পার্টিজান হইতে প্রস্তাব এসেছে যে লোকাল স্থানীয় সরকার নির্বাচনও যাতে তত্ত্বাবধায়ক সরকার আপনার প্রস্তাব এবং আমার প্রথম প্রস্তাব হচ্ছে অনাবাসের প্রতিনিধিত্ব থাকবে না। যিনি যে এলাকায় বাসিন্দা তিনি সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন। ঢাকা শহরে থেকে এই খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন। এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়, ওই এলাকার ভোটারদের বঞ্চিত করা। দ্বিতীয় হচ্ছে যে আমি মনে করি যে টাকার খেলা বন্ধ করতে হলে রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারের ব্যবস্থা করতে হবে। নারী আসনের ব্যাপারে দুটি বিকল্প প্রস্তাব আমরা বলেছি। একটি হচ্ছে সরাসরি ভোট ঘূর্ণায়মান পদ্ধতিতে, যে 100 আসনে নারীরাই প্রার্থী হবেন, অথবা 3টি মানে 100 যদি নারী আসন হয় তাহলে 3টি আসন মিলে একটি নারী আসন হবে, যেখানে সরাসরি ভোট হবে, কোনো দল প্রতিনিধিত্ব দলীয় হবে না। নির্বাচনটি অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হবে। সব শ্রেণী পেশা জাতি বর্ণ গোষ্ঠী দল নির্বিশেষে সব নাগরিক যাতে তার পছন্দের প্রার্থী বাছাই করতে পারে, সেটি হচ্ছে আমাদের চাওয়া। নির্বাচনের ব্যাপারে একটি বিষয় আলোচনা হয়েছে, সেটি হচ্ছে যে গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গণমাধ্যমের যে প্রবেশাধিকার তাকে নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এবং গণমাধ্যমের যে ভূমিকা প্রতিটি নির্বাচনে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন, দুই ক্ষেত্রেই গণমাধ্যমের যে প্রবেশাধিকার সেটাকে নিশ্চিত করার জোর দিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রবাসী যারা ভোট দিবেন তাদের ভোটের কার্যকারিতা যদি রক্ষা করতে হয় তাহলে এটা দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে, কারণ অনেক আগে থেকেই কার্যক্রম শুরু করতে হবে, নইলে তাদের ভোট এনশিওর করা যাবে না। সুতরাং তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটাকে পরিষ্কারভাবে এটা বিবৃত হওয়া দরকার, এবং সেখানে আইনের পরিবর্তন হলে সেই আইনের পরিবর্তন কিংবা পরিমার্জন করতে হবে। একই সাথে নারী অংশগ্রহণের কথাটা যে আপনারা শুনেছেন। এছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের দায়বদ্ধতা এবং যারা কার্যকর করবেন, এবং বিশেষ করে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনকে প্রকৃতপক্ষে সুষ্ঠু নিরপেক্ষ এবং স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করার দায়বদ্ধতা ঘোষণা করা হয়েছে। এখানে কেন দলীয় সরকারের অধীনে যেভাবে নির্বাচন আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নির্বাচনকে যেভাবে প্রভাবিত করা হয়, সেই প্রভাবিত করার যেন কোনো সুযোগ না তৈরি হয়, সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে।
কি ধরনের প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে কথা আসতেছে, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন ইন্ট্রোডিউস করা হবে কিনা? এটা তো এই 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 সময়ে সবকিছু সম্ভব না, এটা তো আপনারা বুঝতে পারেন। কারণ এই তত্ত্বাবধায়ক সরকার আমলে অনেকগুলো বিষয়কে একসাথে করে দেখা সম্ভব না, কারণ এটাকে আবার সংসদে উপস্থাপন করতে হবে। সুতরাং সংসদের যদি আপনি সংসদ থেকে যদি আপনি আইন না করতে পারেন, সে আইন তো কার্যকরী হবে না। সুতরাং সেখানে আপনাকে চিন্তা করতে হবে যে এই নির্বাচনকে সংসদে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে আপনাকে এটাকে কার্যকর করতে হবে। তারপর পরবর্তী সময়ে দেখা যাবে যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রণীত আইন বিধান কিংবা যে কার্যক্রম, সেগুলোকে পরবর্তী সময়ে এগুলি কার্যকর করা যাবে এবং পরবর্তীকালে এগুলি উদাহরণ হয়ে থাকবে। সুতরাং সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য এই যেগুলো উদাহরণ হয়ে থাকবে, সেগুলি পর্যায়ক্রমিকভাবে চলতে হবে এবং সময়ের বিবর্তনে, প্রযুক্তির কারণে, নানান আধুনিকায়নের কারণে হয়তো দিনে দিনে এগুলো পাল্টাবে কিংবা পরিবর্তন হতে থাকবে। আর ওনারা আপনাদের সিনিয়ররা যেটা বলেছেন, আপনাদের জন্য যাতে স্বাধীনভাবে আপনারা ভূমিকা পালন করতে পারেন, নিঃসন্দেহে একই সাথে আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, আপনাদের জন্য শাস্তির ব্যবস্থা যেন থাকে, ওনারা তাও বলেছেন। ওকে ওকে হ্যাঁ ওকে। জি না, এর মধ্যে তো আসলে মানে স্যার বললেন, মজুমদার ভাই বললেন, মোটামুটি এইগুলি আলোচনা হয়েছে। আলোচনা তো অত বেশি কিছু না। এটা ছিল মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে কমিশন ওনারা করেছেন, সেখানে আমরা কিছু পরামর্শ দিয়েছি, ছোট ছোট পরামর্শ, এবং সবগুলি পরামর্শ মজুমদার ভাই সংক্ষেপে বলেছেন এবং গোলাম রহমান স্যারও বলেছেন। আর এগুলো রিপিট করার দরকার নেই। আমি দুটো পরামর্শ দিয়েছি, আমি আমার দুটো পরামর্শই বলি। আমার দুটো পরামর্শ ছিল যে নির্বাচন তো আমরা করছি, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, আমরা দেখছি যে যদি কোনো রাজনৈতিক দল সরকারে থাকে, তারা তাদের মতো করে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, প্রভাবিত করার চেষ্টা করে। তো আমার প্রস্তাবটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার তো আসবেই, যদি আসে তারা স্থানীয় সরকারটাও কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা, সে একটা প্রশ্ন ছিল। ওনারা বলেছেন যে ওনারা নাকি এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, এবং আমি মনে করি স্থানীয় সরকারটাও রাজনৈতিক সরকারের অধীনে না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। আমার আরেকটা প্রস্তাব ছিল যে ভোটার লিস্ট যেটা করা হয় আমাদের, আমি বলেছি যে এই ভোটার লিস্টটা আমার কাছে মনে হয়েছে একটা সময় এবং অর্থের অপচয়। এই কারণে যে আমাদের সমস্ত ভোটার লিস্ট করার সময় কিন্তু আমাদের এনআইডি কার্ড ব্যবহার করা হয়। তো আমরা কেন এনআইডি কার্ডটাকেই ভোটার কার্ড হিসেবে ব্যবহার করি না? আমরা যদি এমন কোনো সিস্টেম করতে পারি যে ভোটার এনআইডি কার্ডটা ওখানে পাঞ্চ করার সঙ্গে সঙ্গে আমরা জেনে যাব আমি ভোটার কিনা এবং আমি ভোট দিতে পারবো কিনা। তা না হলে হয় কি, একটা ভোটার লিস্ট হয়, আর 6 মাস পরে ভোট হয়, তাহলে মাঝের যে 6 মাস এর মধ্যে কেউ কিন্তু 18 বছর হতে পারে, সে কিন্তু ভোট দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। যে এই মানে প্রযুক্তির এই উন্নতির সময়ে এই কাজটা করা যায় কিনা, এই প্রস্তাবটা ছিল। এবং ওনাদের মুখের ভাব দেখে মনে হয়েছে যে এটাও বোধহয় ওনারা আলোচনা করেছেন। কাজে আমার ধারণা আমরা নতুন তেমন কিছুই বলতে পারি এটাই, সবই ওনারা জানেন, সব নিয়ে ওনারা আলোচনা করেছেন। তারপরেও আমরা বললাম আর কি। আমরা যে সঠিক পথে আছি। আমাদের আরো একজন বলেছেন যে যারা বিগত নির্বাচনের মেজর ইলেকটোরাল ক্রাইম বা অনিয়ম করেছে, ইরেগুলারিটিস করেছে, তাদের জন্য শাস্তির বিধান ওটাও বলা হয়েছে, সুপারিশ করার জন্য ওটাও বলা হয়েছে, ওটাও বলা হয়েছে। আপনারা এটা কি করবেন? আমরা তো বিবেচনা, ওনাদের পরামর্শ পেলাম এবং আমরাও চিন্তা ভাবনা করছি। এই সময় আসলে দেখবেন। আচ্ছা, অনেক বিষয়ে আলোচনা আছে। বিষয়টি হলো 3টি বিষয় প্রধানত। একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, নির্বাচনী আইনের সংস্কার। এই 3টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমি পার্সোনালি যেটা বলেছি যে সবার আগে তত্ত্বাবধায়ক সরকারটা পুনর্বহাল যদি আমরা করতে পারি, তাইলে নির্বাচনী যে আমরা দলীয় নির্বাচন বা দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হওয়ার পরে যে সমস্যাগুলো হয়, সেগুলো থেকে 80% বেরিয়ে আসতে পারবো। আমি বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের বিষয়টি সবার আগে ভাবার জন্য, এবং এটার সঙ্গে কিন্তু সংবিধান সংস্কার কমিশনেরও যুক্ত আছে। 10টি কমিশন হয়েছে আমরা জানি, সংস্কার কমিশন। আজকে আমরা 11টি। আজকে আমরা নির্বাচন কমিশন সংস্কার নিয়ে যে কমিশনটি হয়েছে সেটার সঙ্গে আলোচনা করেছি, এবং এই সবগুলো কমিশনের প্রস্তাব কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছাবে। তারপরে সেখানে আলোচনা পর্যালোচনা এবং রাজনৈতিক দলগুলোর মত নিয়ে একটি হয়তো ঐক্যমত্যে পৌঁছাবে ওনারা। আমি পার্সোনালি যেটা বলেছি যে আপনারা যে প্রস্তাবগুলো দেবেন সেটি অন্তর্বর্তী সরকারের হাতে পৌঁছে দেবেন এবং একই সঙ্গে মিডিয়া প্রকাশ করবেন। আমরা বলতে চাই যে অ্যাটলিস্ট
অন্তর্বর্তী সরকার কতটুকু করলো, রাজনৈতিক দলগুলো কতটুকু মেনে নিল, তার চেয়ে বরং এটা বলতে চাই যে বদিউল আলম মজুমদার কমিশন এটা করে গিয়েছে, আমরা এখন মানতে পারিনি বা আমাদের দলগুলো এটা করতে পারেনি, এটা 20 বছর পরে হবে, 10 বছর পরে হবে, এই আলোচনাগুলো করেছি। আরেকটি বিষয় আমি পার্সোনালি যেটা বলেছি যে নারীদের যে এই কোটা সিস্টেমে যে যে সিটগুলো আছে এগুলো বাতিল করে দিয়ে সরাসরি নির্বাচনে, যেটা ওনাদের আলোচনার মধ্যে আছে সংখ্যানুপাতিক না, রোটেট পদ্ধতিতে যে নির্বাচনটি হয় 100 ঘূর্ণায়মান পদ্ধতি। ঘূর্ণায়মান পদ্ধতিতে, সেই পদ্ধতিতে সরাসরি 100 আসনে নারী নির্বাচন হবে। প্রবাসীদের ভোটাধিকারটা এনশিওর করবেন এবং একই সঙ্গে আমরা যারা দায়িত্ব পালনের কারণে বিশেষ করে যারা আপনারা মাঠ পর্যায়ে সাংবাদিকতা করেন, অ্যাসাইনমেন্ট কভার করেন, তারা ভোট দিতে পারেন না, এরকম আরো অনেক বাহিনী আছে, অনেক সংস্থা আছে, তারা সবাই যাতে আগাম ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য আমরা সুপারিশ করেছি। রোটেট পদ্ধতিটা যদি একটু এক্সপ্লেইন করতেন, এটা আসলে আমার মনে হয় এটা আলোচনা অলরেডি সংস্কার কমিশনের ভিতরে আছে। আচ্ছা, বদিউল আলম মজুমদার সাহেব যদি আমি- বলেন তাহলে ভালো হবে। ওনাদের প্রস্তাব যেটা ছিল, আপনি সামনে আসুন। ওনাদের প্রস্তাব এটা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। সুনির্দিষ্ট 2-3টা বিষয় জানতে চাই স্যার, সেটা হচ্ছে বিগত 3 কমিশনকে এই মানে সংস্কার কমিশন ডাকবে কিনা স্যার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার যে তাদের যে আপনার নির্বাচনী যে অনিয়ম সেটার বিষয়ে আপনারা সুপারিশটা করবেন কিনা। আমরা আমার একটু যোগ আছে স্যার। হ্যাঁ। ওই যেমন মাসুদ কামাল ভাই বলে গেলেন যে ওই যে ভোটার তালিকা থাকা না থাকার বিষয়টি যে আজকে এনআইডির মাধ্যমে এনআইডি বেস্ট করার জন্য। পরবর্তীতে যার বয়সটা 18 হইলো সে automatically হয়ে যাবে। কিন্তু আমাদের বিদ্যমান আইনে তো আছে যে আগামী 2 মার্চ যে ভোটার তালিকাটা হালনাগাদ হবে মানে প্রকাশ হবে, ওইখানে কিন্তু 18 বছর পূর্ণ হইতে হবে স্যার এই বছরের জানুয়ারির 1 তারিখে। জি। এই যে একটা বছর আমার যদি কি বলে 1 মার্চে যদি আমার বয়স হচ্ছে মানে 1 মার্চ না, আমি 2 জানুয়ারি যদি আমার বয়স 18 হয়, আমি কিন্তু পরবর্তীতে ভোটার তালিকা যুক্ত হতে পারতেছি না স্যার। এই আইনটা আপনারা সংশোধন করার উদ্যোগ নেবেন? অবশ্যই আমরা এই সব কিছুই বিবেচনা নিচ্ছি। আমরা যাতে ইনফ্যাক্ট এনআইডির সাথে যদি যুক্ত হয় তাহলে নির্বাচনের আগের দিনে ভোটার হতে পারবে, সেই রকম যাতে হওয়া যায়, অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে হওয়া যায়, আমরা সেই সব বিষয়ে বিবেচনা নিচ্ছি এবং আমরা সুপারিশ করব এবং অনেক সুপারিশ আসছে, ওই যে ব্যতিক্রম ধর্মী এবং সাংঘর্ষিকও অনেকগুলো। তো আমরা সবগুলো বিবেচনা নিয়ে আমাদের সর্বোচ্চ বিবেচনা শক্তি ব্যবহার করে আমরা প্রস্তাব করব। আর যে রোটেশনাল পদ্ধতির কথা বলেছেন, রোটেশনাল পদ্ধতি এবং ওনাদের প্রস্তাব ছিল যে 100 আসনে নারীদের জন্য সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, যে তাহলে 100 আসনে যদি সরাসরি নারীদের জন্য নির্বাচনের ব্যবস্থা করতে হয় তাহলে 400 আসন করতে হবে আমাদের সংসদের। 400 আসন করে 100টা নির্ধারণ করতে হবে, সেখানে শুধু নারীরাই প্রতিনিধিত্ব করবে, যোগ্য নারীরা, এক দলের নারীরা আরেক দলের নারী ওই যে প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এখানে তাদের সরাসরি ওই যে কনস্টিটিউয়েন্সি থাকবে এবং নির্বাচন হবে। ওই যে এখন তো শুধু মনোনয়ন হয়, নির্বাচন হয় না। তো পরের বার, এটা হলো প্রথমবার, না 3টে আসন নয়, 100টা ধরেন 400 আসনের মধ্যে 1/4 যদি আমরা লটারির মাধ্যমে নির্ধারিত হইতে পারে যে এই 100 আসনে এবার শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, আর বাকি 300 আসনে নারী পুরুষ উভয় প্রতিদ্বন্দ্বিতা করবে। পরের 100 আসনে এটা আবার লটারির মাধ্যমে হতে পারে। তার তৃতীয়বার আরো 100 আর আবার লটারির মাধ্যমে হতে পারে। চতুর্থবার ওই যে শেষ 100। তো এই 4 টার্মের মধ্যে প্রত্যেকটা আসন থেকে একজন নারী সরাসরি অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়ে আসার সুযোগ পাবে। তো এটা হলে যেটা হবে যে এখন যেরকম ফায়দা দেওয়া হয়, এটা যে আত্মীয় স্বজন টাকা পয়সার বিনিময়ে অনেক কিছু, এটা বন্ধ হবে, যোগ্য নারীদেরকে মনোনয়ন দিতে হবে। এবং একই সাথে যে যারা যোগ্য তারা যদি একবার সরাসরি নির্বাচন করে আসতে পারে এবং একই দায়িত্ব একই ক্ষমতা প্রয়োগ করতে পারে, তারা উপরি নয়, এক্সট্রা নয়, তারা অলংকারিক নয়, তখন তারা ওই যে এই 5 বছরের মধ্যে তারা কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্ট বলে, তারা নিবেদিতভাবে কাজ করে, তারা এমন যোগ্যতা, এমন ওই যে জনপ্রিয়তা অর্জন করবে, তারা পরবর্তীতে পুরুষের সাথে, এগুলো যখন আর নির্ধারিত থাকবে না, সংরক্ষিত থাকবে না, পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। এই ধরনের পদ্ধতি কিন্তু পশ্চিমবঙ্গের, কেরালার, ভারতের স্থানীয় সরকার পর্যায়ে আছে। এবং ওখানে যেমন কিছুদিন আগেও পশ্চিমবঙ্গে 1/3 নারীদের জন্য সংরক্ষিত ছিল এই রকম ঘূর্ণায়মান পদ্ধতিতে, কিন্তু বাস্তবে নারীদের প্রতিনিধিত্ব ছিল অনেক বেশি, কারণ ওই সরাসরি আসন থেকে
তারা নির্বাচিত হয়ে আসার সুযোগ পেয়েছিল, যার ফলে সত্যিকার অর্থে যোগ্য নারীরা ক্ষমতায়িত হয় এবং একঝাঁক নারী নেতৃত্ব গড়ে ওঠে এবং নারীদের প্রতি যে বঞ্চনা বৈষম্য সেটার অবসান ঘটে। যারা নারীরা যাতে যে আমাদের মতো সকলের মতো ওই যে ফার্স্ট ক্লাস সিটিজেন, নট সেকেন্ড ক্লাস সিটিজেন, ওটা নিশ্চিত করার ওনারা প্রস্তাব দিয়েছেন। তো সাবেক কমিশন সাবেক সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা যেই নির্বাচনী অপরাধগুলো আমরা আবার পর্যালোচনা করছি, নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। আর আমরা একটা প্রস্তাব করেছি, ওনারা তো সিনিয়র সাংবাদিক, অনেকে সম্পাদক, ওনারা যেন যে বাই দি ওয়ে আমরা গত 3টা নির্বাচন পর্যালোচনা করছি, আমরা শেখার চেষ্টা করছি, ওনারা যেন ওনাদের এই যে আপনাদের মাধ্যমে এই যে কিছু অনুসন্ধানী রিপোর্ট করেন যে গত 3টা নির্বাচনে যারা কমিশন ছিলেন কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে শুনতে যে কি হয়েছে, তাদের দায় তারা কেন করতে পারেন নাই। তো আমরা ওনাদেরকে অনুরোধটা করেছি যাতে এই অনুসন্ধানী রিপোর্টটা করার জন্য। আপনারা কি কমিশন বলছেন যেটা বলছেন যে এটা সাংবাদিকদের পক্ষে ছেড়ে দিচ্ছেন, এস কমিশন হিসেবে কি আপনি সেই তদন্তটা বা সেই জায়গাটা আপনারা সার্চ করবেন? আমাদের পক্ষে ফ্যাক্টস ফাইন্ডিং এর জন্য এই দায়িত্বটা সাংবাদিকদের উপর রিকোয়েস্ট করা হয়েছে। জি, আমরা তদন্ত সংস্থা নয়, আমরা প্রস্তাব কতগুলো প্রস্তাব করার, কিন্তু আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এবং আমরা আপনাদের সকলের কাছ থেকে আমরা সহায়তা চাচ্ছি এবং যাতে আমরা ওই যে এবং আমরা গত 3টা নির্বাচনকে পর্যালোচনা করছি এবং যার ভিত্তিতে আমরা ওই শিক্ষা নিয়ে আমরা ওই যে প্রস্তাব করব। তো আপনাদের সকলের সহায়তা দরকার। ভাই এখানে বলে গিয়েছিলেন যে আপনারা চাইলে তাদেরকে 3 কমিশনের প্রধানকে ডেকে আপনারা মতামত জানতে পারেন, তাদের কোথায় কেন তারা সীমাবদ্ধতা ছিল, কেন তারা করতে পারেনি, কার নির্দেশে করেছে, আপনারা সরাসরি ডেকে তাদের কাছে জানতে চাইবেন কিনা এই ব্যাপারে? ওকে, এখন ওনারা কি আসবেন? আমার তো মনে হয় না। ওকে, দেখা যাক, আমরা বিবেচনায় নেব, আমরা আপনাদের প্রস্তাব বিবেচনায় নেব। আর আমাদের আর কেউ আছে কথা বলে? হ্যাঁ, আর কেউ আছে? ওকে, তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ, আপনাদের সকলকে আপনাদের সর্বশেষ একটা আরো সীমানাতে একটা আসনে 7 লক্ষ ভোটার নিয়ে হয়, কোন আসনে 3 লক্ষ ভোটার। এই যে মানে এই সমস্যার সমাধান আমাদের দায়িত্ব নয়। যে কমিশন, হ্যাঁ অবশ্যই সুপারিশ থাকবে, যে কতগুলো নীতিমালা আমরা সুপারিশ করব, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নীতিমালা। ওকে, সবাইকে ধন্যবাদ।